আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি হচ্ছে। রিভিউর এখতিয়ার কিন্তু একেবারেই ন্যারো। আইনের পরিপন্থী হয়েছে কিনা, কোন সরাসরি আইন লঙ্ঘিত হলো কিনা, কোন বিবেচ্য বিষয়কে বিবেচনা করা হয়েছে কিনা, কোন তথ্য প্রমাণাদি যেটা গ্রহণযোগ্য সেটাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে কিনা, এই খুব সীমাবদ্ধ জায়গায় এই রিভিউর এখতিয়ারটি। একজন আইনজীবী হিসাবে, নাগরিক হিসাবে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ইতোপূর্বে আমাদের কোর্টের জাজমেন্ট হয়েছে, অ্যাপিলেও জাজমেন্ট হয়েছে, এখন রিভিউ শুনানি চলছে। কি হতে পারে এই প্রশ্ন অনেকেরই। সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেবেন এটা আমরা কেউই জানি না, আগাম বলাও সম্ভব না। তবে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গণমাধ্যমে এসেছে। তিনি প্রশ্ন করেছেন, সংসদের সার্বভৌমত্বকে অস্বীকার করা বা হস্তক্ষেপ করা হবে কিনা, বা সংসদের এখতিয়ারে ইন্টারফেয়ার করা হবে কিনা, এমনভাবে গণমাধ্যমে নিউজ এসেছে। একজন নাগরিক হিসাবে এবং একজন সাধারণ আইনজীবী হিসাবে আমার প্রায় 40 বছরের কাছাকাছি আইন প্রফেশনে সম্পৃক্ত থাকা, আমাদের লিজেন্ড বিচারকেরা বিভিন্ন সময় যে সকল জাজমেন্ট দিয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে, তদানীন্তন পূর্ব পাকিস্তানের ইতিহাসে, আমাদের ভারত উপমহাদেশের ইতিহাসে, সেই সকল জাজমেন্টের নির্যাসটা হচ্ছে রাষ্ট্রের প্রতিটি অর্গান তার সীমারেখার ভিতরে কাজ করবে। বিচার বিভাগ অর্পিত বিচার সম্পন্ন করবেন, সাংবিধানিক আদালত হিসাবে দেখবেন সংবিধানের আর্টিকেল 7(2) অনুচ্ছেদের বিষয়ে, অর্থাৎ সংবিধানের পরিপন্থী কোন আইন হলো কিনা সেটা দেখবেন। আর সংবিধানের 104 অনুচ্ছেদে তার যে সর্বোচ্চ ক্ষমতা আছে, সেক্ষেত্রেও বলা হয়েছে ফর কমপ্লিট জাস্টিস, পূর্ণাঙ্গ ন্যায় বিচার করার জন্য সিদ্ধান্ত দিতে পারেন। তবে একেবারে ন্যায় বিচার, আমি একজন ধর্মীয় বিশ্বাসের মানুষ হিসাবে মনে করি চূড়ান্ত ন্যায় বিচার সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিন দিতে পারেন। আর বিচারকরা দিতে পারেন ন্যায় বিচার তাদের কাছে উত্থাপিত তথ্য, প্রমাণ, আইন এবং আনুষঙ্গিক বিষয়ের আলোকে। সেই জায়গায় বিচার বিভাগ তার সীমারেখার ভিতরে কাজ করবেন। এটাই হচ্ছে ইতোপূর্বে যত আমাদের ফেমাস জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টের নির্যাস হচ্ছে সেটা, যে সংসদের কার্যক্রমে বা নির্বাহী বিভাগের কার্যক্রমে বিচার বিভাগ হস্তক্ষেপ করবে না, যদি না দেখা যায় যে নির্বাহী বিভাগ বা সংসদ কনস্টিটিউশনের পরিপন্থী বা আইনের পরিপন্থী কোনো কিছু করেছেন। একইভাবে সংসদ অর্থাৎ আইন প্রণয়নের বিভাগও এমন কোন আইন প্রণয়ন করবেন না যে আইন আমাদের সর্বোচ্চ আইন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, অথবা যে আইন রাষ্ট্রের মৌলিক কাঠামো, উদ্দেশ্য, লক্ষ্য, চিন্তা চেতনার পরিপন্থী। নির্বাহী বিভাগও আইনের আওতায় নির্বাহী কার্য সম্পন্ন করবেন। যখনই ব্যত্যয় ঘটবে তখনই কিন্তু সর্বোচ্চ আদালত সে বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন। অর্থাৎ মোদ্দা কথা, প্রতিটি বিভাগ তার নিজস্ব সীমারেখায় কাজ করবেন। আর শুরুতে যেটা বললাম, রিভিউর জুরিসডিকশন ভেরি ভেরি লিমিটেড। আমাদের সুপ্রিম কোর্টের এখন যারা বিচারক হিসাবে দায়িত্ব পালন করছেন, বিশেষ করে অ্যাপিলেট ডিভিশনে, তারা স্ব জায়গায় সমৃদ্ধ মানুষ। বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বাইরে পড়াশোনা করেছেন, তিনি বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের পুত্র, তার মাও একজন সমৃদ্ধ মানুষ ছিলেন। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, তিনিও ভালো লেখাপড়া করে আসছেন, তার বাবা বিচারপতি ছিলেন, উপরাষ্ট্রপতি ছিলেন, তার মাও একজন বিখ্যাত সমৃদ্ধ মানুষ। বিচারপতি জনাব মোহাম্মদ জুবায়ের রহমান চৌধুরী, তার বাবা একজন বিচারপতি ছিলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, এবং জুবায়ের রহমান চৌধুরী বিচারক হিসাবেও তার নিরপেক্ষতা রক্ষা করেছেন। বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, তিনি একজন বিখ্যাত আইনজীবীর সহচর্যে আইন পেশায় ছিলেন, যিনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। এবং বিচারপতি রেজাউল হকের পিতা
একজন স্বনামধন্য স্কুল প্রধান শিক্ষক ছিলেন। তিনি একজন শিক্ষকের সন্তান। বিচারপতি এস এম ইমদাদুল ইসলাম, তিনি একটা বড় বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপরে ডিগ্রি নিয়ে এসেছেন। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত আইনজীবীর সঙ্গে কাজ করেছেন, তার সহচর্য পেয়েছেন। তার পরিবারের অনেক আপনজন মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব, তার পিতা বাংলাদেশের একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। তার পিতা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। ফারাহ মাহবুব অত্যন্ত অল্প বয়সে বিচারক হলেও তার নিরপেক্ষতা, দৃঢ়তা এবং বিচারক হিসেবে তার স্বচ্ছতা প্রশংসনীয়। এই কম্পোজিশনের অ্যাপিলেট ডিভিশন নিশ্চয়ই ভালো কোনো জাজমেন্ট দেবেন। একজন নাগরিক হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে আমার প্রত্যাশা থাকবে, চিরদিন কেউ এই আসনে থাকবেন না, কদিন পরে সবাই সাবেক হয়ে যাবেন। আমি একটি দায়িত্বে ছিলাম, আমি এখন সাবেক। কিন্তু বিচারকরা অত্যন্ত সম্মানিত স্থানে থাকেন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয় আল্লাহর পরে বিচারকদের গুরুত্ব বিবেচনা করা হয়। আমরা আশা করব আপনারা চলে যাওয়ার সময় যে জাজমেন্টটি রেখে যাবেন, সেই জাজমেন্টটি আপনাদের পূর্বসূরীরা অর্থাৎ আমাদের লিজেন্ড বিচারকরা যে সকল বিখ্যাত জাজমেন্ট দিয়ে গেছেন, তার নির্যাসের জন্য প্রতিফলন ঘটে। আপনাদের জাজমেন্টের মধ্য থেকে আপনারা বেঁচে থাকবেন। অবসরে যাওয়ার পরেও, এই পৃথিবী থেকে প্রস্থান করার পরেও এমন যেন কিছু না হয় যে জাজমেন্ট আমাদের সুপ্রিম কোর্টের মহিমান্বিত অতীতের গৌরবময় জাজমেন্টের ধারাবাহিকতাকে ম্লান করে দেয়। আমি আশা করি এই যে বিখ্যাত বিচারকদের কম্পোজিশন, আমাদের যে অ্যাপিলেট ডিভিশন, নিশ্চয়ই তারা আবেগতাড়িত নয়, বাস্তবতার নিরিখে, সীমারেখার মধ্যে এবং অতীতের জাজমেন্টগুলির যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালগুলিকে অবশ্যই মনে রাখবেন। এটা আমার অত্যন্ত বিনীত প্রত্যাশা। আমার এই প্রত্যাশাটা অমূলক নয়। সময় বহিয়া যাবে। কিছুদিন পূর্বেও যিনি প্রধান বিচারপতি ছিলেন, তিনি এখন সাবেক। কিছুদিন পূর্বেও যারা অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন, তারা এখন সাবেক। প্রধানমন্ত্রী ছিলেন অনেকেই, তারা এখন সাবেক। অনেক বিচারপতিরা এখন আর পৃথিবীতেও নেই। কর্মের মধ্য থেকে অমরত্ব লাভ করার চেষ্টায় যেন কোনো ঘাটতি না হয়, সেটা প্রত্যাশা করি। আমি বিশ্বাস করি আমাদের বিচার বিভাগ সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করবে না। আমাদের বিচার বিভাগ কিন্তু সংবিধানের বিধিমালার আওতায় তৈরি, অর্থাৎ সৃষ্টির মূল স্তম্ভটা কিন্তু সংবিধান। নিশ্চয়ই এই সংবিধানের প্রোটেক্টর হিসাবে বিচার বিভাগ মনে রাখবেন, সংবিধান যতটুকু এখতিয়ার দিয়েছে তার বাইরে এক্সারসাইজ করা যাবে না। জুডিশিয়াল অ্যাক্টিভিজমের নামে কিভাবে অধীনস্থ আদালতে এনার্কি হচ্ছে, তার সুপারভাইজারি অথরিটি হিসাবে বিচার বিভাগ কি সে বিষয়গুলো খতিয়ে দেখছেন? গুরুতর অভিযোগ রয়েছে অধস্তন আদালতের সুপারভাইজিং অথরিটি হিসাবে আমাদের হাইকোর্ট ডিভিশন অর্থাৎ সুপ্রিম কোর্ট দায়িত্ব পালন করছেন না, এমন গুরুতর অভিযোগ। অধস্তন আদালতে এখন আর বিচার নেই, আজ্ঞাবহ আদেশ প্রতিপালনের ইনস্ট্রুমেন্টে পরিণত হয়েছে। এই অভিযোগ সর্বত্র। আমাদের বিচার বিভাগ কি নির্বাক হয়ে থাকবেন? আমাদের বিচার বিভাগের স্বাধীনতা শুধু কাগজ কলমে, নাকি বাস্তবে কোনো প্রতিফলন ঘটাবেন? আজ যারা ঘটাবেন না, তারা কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবেন, কারণ অর্পিত দায়িত্ব পালন না করার ব্যর্থতার দায় কিন্তু অস্বীকার করা যায় না। আমার প্রত্যাশা, বিচার বিভাগে যখনই মানুষ দিক হারিয়েছে, অসহায় হয়েছে, এই বিচার বিভাগের কাছে আশ্রয় নিয়েছে, সেই বিচার বিভাগ আজ কিন্তু মবের ভয়ে আতঙ্কিত, নির্বাহী বিভাগের নির্দেশ প্রতিপালনে ব্যতিব্যস্ত। এটা বিচার বিভাগ নয়, এটা নির্যাতনের একটা ইনস্ট্রুমেন্টে পরিণত হয়েছে কিনা এমন প্রশ্ন কিন্তু ব্যাপক আলোচনায়। জিনিসটা ভেবে দেখবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত বছরের জুলাই আগস্টে
যে জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল এবং যার পেছনে সামরিক বাহিনীর এক ধরনের সমর্থন ছিল, সেই অভ্যুত্থানে কতজন মারা গিয়েছিল সেই সংখ্যাটি নিয়ে কিন্তু বিতর্ক এখনো থামেনি। সেই সময়ের পত্র পত্রিকা যদি ঘাঁটি, বিশেষ করে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মৃত্যুর সংখ্যা হবে অ্যারাউন্ড 250, 250, 200 থেকে 300-র মধ্যে সংখ্যাটা হবে, যদি পত্র পত্রিকার হিসেবগুলো আমরা আমলে নেই। সেই সময় ঢাকা শহরে মর্গে লাশ এসেছিল 264টি। এই 264টি লাশের মধ্যে 91টি লাশ আত্মীয় স্বজনরা নিয়ে গিয়েছে কোন রকমের পোস্টমর্টেম না করে। সেই সময়ে ঢাকা শহরে রায়ের বাজার এবং জুরাইন কবরস্থানে 120টি লাশ দাফন করা হয়েছে বেওয়ারিশ হিসেবে, তাদের পরিচয় খুঁজে পাওয়া যায়নি। এই 120টার মধ্যে 20টা জুরাইনে আর 100টা সম্ভবত রায়ের বাজারের কবরস্থানে। এই 120 জন কারা? আমরা তো শুনেছি যে পাকিস্তানের লস্করে তৈয়বা নামের একটা জঙ্গি সংগঠনও এই বাংলাদেশের জঙ্গি অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। আমরা শুনেছি রোহিঙ্গা শিবির থেকেও লোকজন ভাড়া করে এনে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করানো হয়েছিল। তাহলে এই যে 120 জন বেওয়ারিশ হিসেবে দাফন হলো, এরা কারা? বলা হয়েছে এদের স্যাম্পল রাখা হয়েছে, ডিএনএ মিলিয়ে যদি এদের কোনো কেউ ফ্যামিলির কাউকে পাওয়া যায় তাহলে সেভাবে আইডেন্টিফাই করবে। কিন্তু আমরা 1 বছরের বেশি হয়ে গেল, 14 মাস হয়ে গেল, আজ পর্যন্ত একটা ডেড বডিও আইডেন্টিফাইড হতে দেখলাম না। তার মানে এই যে বাংলাদেশ এবং এখানে স্বজন হারানোর একটা বেদনা, স্বজন হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়ার যে আকুতি আমরা দেখি, এই 120 জনের ব্যাপারে, তাদের আইডেন্টিফিকেশনের ব্যাপারে আমরা কিন্তু কিছু লক্ষ্য করছি না। তার মানে মৃত্যুর সংখ্যা, এই জঙ্গি অভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা মারা গেছে তাদের আইডেন্টিটি, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সরকারি ভাষ্য কি বলে? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলছে যে জুলাই আগস্টে নিহতের টোটাল সংখ্যা হলো 844। পুলিশ বলছে জুলাই আগস্টে নিহতের সংখ্যা 960 জন, তার মধ্যে জুলাইয়ে মারা গেছে 334 জন আর আগস্টে মারা গেছে 626 জন। তাহলে মৃত্যুর সংখ্যা, এবং এর মধ্যে আমরা বিভিন্ন সময় দেখছি যে এই জুলাই আগস্টে বিভিন্ন কারণে যারা মারা গেছে, এই আন্দোলন সংশ্লিষ্ট নয়, যেমন ধরেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে, বা যশোরে একটা হোটেলে আগুন দিতে গিয়ে মারা গেছে, তাদের অনেককেই এই মৃতের তালিকায় সকল শহীদ বানানো হয়েছে। এই সব সংখ্যা ছাড়িয়ে গেছে জাতিসংঘের রিপোর্টে প্রদত্ত সংখ্যা। জাতিসংঘ একটা ইনভেস্টিগেশন করেছে যে 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা, এবং তারা বলছে 1400 মারা গেছে। কোন সোর্স এই 1400-কে সমর্থন করছে না। জাতিসংঘ এই 1400 সংখ্যাটা কোথায় পেল? জাতিসংঘ তার খসড়া রিপোর্টে এই সংখ্যাটা আরো কম বলেছিল, 700-800-এর মতো। হঠাৎ করে সংখ্যাটা জাম্প করে 1400 হয়ে গেল। এই 1400 কোথায় পাওয়া গেল? জাতিসংঘ এই সংখ্যাটা নিয়েছে ইনুসের যেসব ফলোয়ার আছে তাদের সাথে আলাপ করে। আপনি একটা ইনভেস্টিগেশন করছেন, একটা জাতিসংঘের মতো নিরপেক্ষ সংগঠনের পক্ষ থেকে মৃত্যু নিয়ে ইনভেস্টিগেশন করছেন, অথচ আপনি সংখ্যার জন্য ডিপেন্ড করছেন একটা পক্ষের উপরে, যে পক্ষের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা স্নাইপার রাইফেলধারী দিয়ে এই আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ হয়ে গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছে। কেবলমাত্র পুলিশের গুলিতে যে আন্দোলনকারীরা নিহত হয়েছে তা নয়। তো এরকম একটা পরিস্থিতিতে জাতিসংঘ কিভাবে 1400 সংখ্যাটা বলে? এবং এই 1400 সংখ্যাটা এস্টাবলিশ করার জন্য তাদের যে আপ্রাণ চেষ্টা, এবং সম্প্রতি আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ আদালত, যা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেখানে তাদের যে চিফ প্রসিকিউটর, জামাত এবং শিবিরের সাবেক নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম, তিনি বলছেন যে শেখ হাসিনার 1400 বার ফাঁসি হওয়া উচিত। ওই জাতিসংঘের 1400 সংখ্যাটি তারা নিয়েছে। এই যে 1400 এবং মৃত্যুর তদন্ত নিয়েও কিন্তু আমরা প্রশ্ন তুলছি বারবার, যে কে কিভাবে মারা গেছে। পোস্টমর্টেম করা হলো না ঠিক মতো। সার্জিস আলম নামের একজন সাবেক ছাত্র সমন্বয়ক, তিনি বলেছেন যে লাশ কবর থেকে উঠানো যাবে না, এতে নাকি আত্মীয় স্বজনের সেন্টিমেন্টে লাগবে। এটা কি ধরনের কথা? আইন তো ব্লাইন্ড, এবং আপনাকে মৃত্যুর কারণ জানতে হলে, কোন গুলিতে কোন বুলেটে নিহত হয়েছে এগুলো জানতে হলে তো পোস্টমর্টেম একটা স্বীকৃত
উপায় এবং আপনাকে এটা করতে হবে, কিন্তু সেগুলো করা হয়নি। তার মানে ঘোলা জলে মাছ শিকার করার একটা প্রচেষ্টা, এবং যেনতেন ভাবে বিচারের নামে, একটা ক্যাঙ্গারু কোর্টে বিচারের নামে তারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে শাস্তি প্রদানে বদ্ধপরিকর। এবং শাস্তিটা কি? তারা মৃত্যুদণ্ড দেবে, এটা যেন আগের থেকেই লেখা হয়ে আছে। আমি আরো অবাক হয়ে দেখলাম যে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা অফিস খোলা হয়েছে, এবং সেই অফিসের প্রধান হলো হুমা খান, একজন ভারতীয় বংশোদ্ভূত। তার আচরণ, তার কথাবার্তায় আমি রীতিমতো বিস্মিত। জাতিসংঘ আসলে কি? জাতিসংঘ যতদূর জানি একটা নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থা। 1945 সালে এটি গঠিত হয়েছিল। এই সংস্থাটি বিশ্বের আহ, নিরাপত্তা, শান্তি, মানবাধিকার, উন্নয়ন এসব নিয়ে কাজ করে। এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, এসবই তো জাতিসংঘেরই, ইউএন এর এক একটা সংস্থা। তো সেই জাতিসংঘের যে এই মানবাধিকার কমিশনের অফিসের প্রধান হুমা খান, তাকেও আমরা দেখি এই বিতর্কিত আদালতের বিতর্কিত চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পাশে দাঁড়িয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে। হাউ ইট ইজ পসিবল? এবং জাতিসংঘ কিন্তু 2007 সাল থেকে একাধিকবার সাধারণ পরিষদে সিদ্ধান্ত নিয়েছে যে পৃথিবীতে মৃত্যুদণ্ড স্থগিত হওয়া উচিত শাস্তি হিসেবে, কারণ প্রতিটি মানুষেরই বেঁচে থাকবার অধিকার আছে, হোক সে অপরাধী। অথচ এই অপরাধ, যেখানে মৃত্যুদণ্ডই একটা উল্লেখযোগ্য শাস্তি, এবং যেখানে চিফ প্রসিকিউটর বলছেন যে 1400 বার শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত, সেখানে আমাদের এই হুমা খান কি করে থাকেন? এবং হুমা খান সম্পর্কে আমি একটু খোঁজ নিয়েছি। তার সাথে ঢাকায় অনেকেই কথা বলেছেন। তারা আওয়ামী লীগের ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তারা ভেবেছিলেন যেহেতু জাতিসংঘ মানবাধিকার কমিশন আছে, মানবাধিকারের বিষয়ে তার সাথে দেখা করা যাবে। এবং তার সাথে কথা বলে প্রত্যেকেই আমাকে বলেছে, যাদের সাথে আমি যোগাযোগ, যে প্রচন্ড আওয়ামী লীগ বিদ্বেষী এই মানুষটা। তিনি তার নিরপেক্ষতা হারিয়েছেন, নানানভাবে তিনি বিতর্কিত হয়েছেন। মাত্র কয়েক মাসের মধ্যে ভয়ানকভাবে বিতর্কিত হয়েছেন এই হুমা খান। তিনি পুরো জাতিসংঘ মানবাধিকার কমিশনকে বিতর্কিত করেছেন, আরো বড় করে বলা হয় যে পুরো জাতিসংঘকে বিতর্কিত করেছেন। সো এই তরুণী কি করে জাতিসংঘ মানবাধিকার কমিশনের চিফ হিসেবে বাংলাদেশে থাকে? এবং জাতিসংঘ এই 1400 সংখ্যাটা কোথায় পেল, যেখানে সরকারি ভার্সন, পুলিশি ভার্সন, সেই সময়ের পত্রিকার ভার্সন, কোনো কিছু এই 1400 সাপোর্ট করে না। অ্যাটলিস্ট 500 থেকে 600 যদি সরকারি ভার্সন আমি অ্যাকসেপ্ট করি, তিনি অতিরিক্ত দেখিয়েছেন। কেন জাতিসংঘের এই মিথ্যাচার? একটি ইনভেস্টিগেশন তো নিরপেক্ষভাবে করতে হয়, কিন্তু এখানে আমরা ইনভেস্টিগেশনটা দেখছি ফুললি বায়াসড, ইনফরমেশন বায়াস। তিনি মন গড়া কিছু সংখ্যা বসিয়েছেন, এবং সেটার ভিত্তি হিসেবে তিনি আলাপ করেছেন যাদের সাথে, তারা সবাই পক্ষপাতদুষ্ট, তারা সবাই একটি পক্ষে। প্রকৃত মৃত্যুর সংখ্যা খুঁজে পাবার জন্য যতটা পরিশ্রম করা দরকার, বিকজ দিস ইজ অ্যান ইনভেস্টিগেশন, এই ইনভেস্টিগেশন রিপোর্টে সেই কাজটুকু আপনারা করেননি। বিশ্বের উচিত জাতিসংঘের এই রিপোর্টকে ক্রিটিক্যালি রিভিউ করা, প্রশ্নবিদ্ধ করা, এবং জাতিসংঘকে জিজ্ঞেস করা যে এই 1400 মৃত্যুর সোর্স কি। সেই রিপোর্টটা নিয়ে আমি নিজেও কথা বলেছি, বিশ্বব্যাপী অনেকবার কথা বলেছে। আমার দেখা জাতিসংঘের অন্যতম নিম্নমানের একটা রিপোর্ট, এবং সেখানে এই হুমা খান এসে বাংলাদেশে তার যে ভূমিকা, জাতিসংঘ কি একটা দেশে আসলে জবাবদিহিতার ঊর্ধ্বে? তারা যা ইচ্ছে তাই করতে পারে। আজকাল তো এটা ওপেন সিক্রেট যে তারা পশ্চিমা বিশ্বের সুপার পাওয়ারের পদলেহন করে। তাদের যে ম্যান্ডেট নিয়ে জন্ম, যে ম্যান্ডেট নিয়ে তাদের কাজ করা উচিত, তারা সেটা করছে না। এই বাংলাদেশে এই আন্দোলনের প্রকৃত মৃত্যুর সংখ্যা আমাদের জানা উচিত, এবং এই হুমা খানের ভূমিকার তদন্ত হওয়া উচিত, এবং তাকে বাংলাদেশ থেকে অবিলম্বে রিমুভ করা উচিত। প্রিয় বন্ধুরা, আমাদের সবার সোচ্চার হতে হবে সত্যের পক্ষে। একটা কিছু শুনলেই বিশ্বাস করা যাবে না। নানা রকমের অপপ্রচার চলছে। আজ যদি হিটলারের তথ্যমন্ত্রী গোয়েবলস বেঁচে থাকতেন, তিনি এই ইনুস গঙের এইসব অপপ্রচার দেখে লজ্জা পেতেন, হয়তো আত্মহত্যাও করতেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।